দর্শক আপনাদের সবাইকে শুভেচ্ছা আমন্ত্রণ রাতের বাংলাদেশের আয়োজনে শুরুতেই জানাবো শিরোনাম। অস্থিরতা তৈরি হচ্ছে বিভিন্ন ব্যক্তির নানা রকম কথায় মন্তব্য তারেক রহমানের। শক্ত হাতে সরকার পরিচালনার আহ্বান মির্জা ফখরুলের। পদত্যাগ করলেন উপদেষ্টা নাহিদ ইসলাম, জানালেন এখনও বাস্তবায়িত হয়নি গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা, বৃহত্তর স্বার্থে থাকতে চান জনতার কাতারে। আমার সরকারের থেকে আমার সরকারের বাইরে রাজপথে আমার ভূমিকা বেশি হবে। নতুন যে রাজনৈতিক শক্তি এবং দল গঠন হচ্ছে, আমি সেখানে অংশগ্রহণ করতে আমার অভিপ্রায় আছে। যে গণ-অভ্যুত্থান এর যে প্রতিশ্রুতি, সেটা বাস্তবায়নে মাঠে থেকে কাজ করার লক্ষ্যে আমি সরকারের পদত্যাগ করছি। নিজেরা কাদা ছোড়াছুড়ি করলে দেশ ও জাতির সার্বভৌমত্ব বিপন্ন হবে, সতর্কবার্তা সেনাপ্রধানের। বললেন সুযোগ নিচ্ছে অপরাধীরা। নিজেরা যদি কাদা ছোড়াছুড়ি করেন, মারামারি কাটাকাটি করেন, এই দেশ এবং জাতির স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হবে। শহীদ সেনা দিবসে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা। অপরাধী ও ইন্ধনদাতাদের চিহ্নিতের প্রতিশ্রুতি কমিশন প্রধানের। কেরানীগঞ্জে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত নারীর হাসপাতালে মৃত্যু। চট্টগ্রামে 2 পুলিশ আহত। টাঙ্গাইলে শিক্ষা সফরের বাসে ডাকাতি, যৌথ অভিযানে প্রায় 250 আটক। নিরাপত্তাজনিত কারণে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বন্ধের সিদ্ধান্ত। বুধবার সকালের মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ। এছাড়াও রাতের বাংলাদেশে থাকছে 2 ব্যক্তির বাংলাদেশি ফার্মে আসেনি যুক্তরাষ্ট্রের $29 মিলিয়ন। তথ্য ডিসমিস ল্যাবের। ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যে ক্ষুব্ধ বামপন্থী নেতারা। তিনি যে উগ্র বামপন্থার কথা বললেন, তাদের উত্থানের জন্য তাদের নাকি সহায়তা করা হয়েছে, তারা কারা? এত বড় কথা বলার পরে আমাদের সরকার নীরব কেন? দর্শক, আপনারা এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন আপনাদের সঙ্গে আছি আমি মনিরুল ইসলাম। তো চলুন শুরু করা যাক বিস্তারিত খবর। অন্তর্বর্তী সরকারের কিছু ব্যক্তির কথায় দেশে অস্থিরতা তৈরি হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কুমিল্লা মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বলেছেন, সরকারকে সহযোগিতা করতে চায় বিএনপি, চাই সুষ্ঠু নির্বাচন ও জনগণের ভোটের মাধ্যমে দেশ গঠন করতে। এতে দেশে স্থিতিশীলতা ফিরবে বলেও মন্তব্য করেন বিএনপি চেয়ারপারসন। সকাল থেকেই খণ্ড খণ্ড মিছিল, সাথে নেতাকর্মীদের স্লোগান। কুমিল্লা মহানগর বিএনপির প্রথমবারের মতো আয়োজিত দ্বিবার্ষিক সম্মেলন ঘিরে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। সম্মেলনে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দাবি করেন, অন্তর্বর্তী সরকারের দেশ পরিচালনার বিষয়ে জনগণের মধ্যে নানা প্রশ্ন তৈরি হয়েছে। কিছু ব্যক্তির বক্তব্যে অস্থিরতা দেখা দিয়েছে বলেও মন্তব্য করেন তিনি। আমরা লক্ষ্য করছি সরকারের ভেতরে বিভিন্ন ব্যক্তি বিভিন্ন রকম কথা বলছেন জনগণের অধিকার ফিরিয়ে দেবার ক্ষেত্রে। এর ফলে দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন রকমের অস্থিরতা তৈরি হচ্ছে। তারেক রহমান বলেন, অন্তর্বর্তী সরকারকে সমর্থন দিতে চায় বিএনপি, চায় সুষ্ঠু নির্বাচন। ভোটের মাধ্যমে নির্বাচিত সরকার ক্ষমতায় গেলে দেশে অস্থিরতা কমবে বলেও মনে করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আমরা চাই দেশে স্থিতিশীলতা নিয়ে আসতে, কারণ দেশকে যদি সামনের দিকে এগিয়ে নিতে হয়, দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন যদি আমাদেরকে ঘটাতে হয়, তাহলে অবশ্যই দেশে স্থিতিশীলতা নিয়ে আসা অত্যন্ত প্রয়োজনীয়। সম্মেলনে দলের নেতারা বলেন, দাবি আদায়ে বিএনপির সংগ্রাম অব্যাহত থাকবে, ঐক্যবদ্ধ থাকতে হবে নেতাকর্মীদের। এমন কোনো কর্ম করবেন না যে কর্মের কারণে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান যে দল গঠন করেছেন, বেগম খালেদা যে দলের নেত্রী ছিলেন, আজকে আমাদের নেতা তারেক রহমান, ওনার গায়ে যেন কোনো কাদা না লাগে। ওবায়দুর রহমান, যমুনা নিউজ। আমি নেতার সামনে পক্ষপাতিত্বের অভিযোগ উঠবে এমন কাজ না করে শক্ত হাতে সরকার পরিচালনা করতে ডক্টর ইউনূসের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, নিরপেক্ষতা বজায় রেখে সরকার প্রধানের উচিত
যত দ্রুত সম্ভব ন্যূনতম সংস্কার করে নির্বাচনের ব্যবস্থা করা। বিএনপি মহাসচিব সবাইকে কাদা ছোড়াছুড়ি বন্ধ করে ঐক্যবদ্ধ থাকার তাগিদ দেন। স্বাধীনতার পর দেশের ইতিহাসে নারকীয় ঘটনা ছিল 2009 সালের বিডিআর বিদ্রোহের নামে সেনা কর্মকর্তা হত্যাকাণ্ড। নানাভাবে বিভিন্ন সংগঠন দিবসটি পালন করে আসছিল। এবছর সেটি জাতীয় শহীদ সেনা দিবসের মর্যাদা পেয়েছে। বিচার হবে যদি আমাদের সার্বভৌমত্ব সফলভাবে রক্ষা করা হয়। এই উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনে বিএনপির আলোচনা সভা। শহীদ পরিবারের সদস্য ও তৎকালীন সেনা কর্মকর্তারা তুলে ধরেন জঘন্যতম সেই দিনের চিত্র। মির্জা আজম ভিতরে ঢুকে উল্লাস করছিল, যে বলেছে সে কর্নেল গুলজারের লাশ খুঁজছিল, গুলজারকে মারা হয়েছে কিনা সে দেখতেছে, যে দেখে খুশি হয়েছে সে। আমি চাই না অন্য কোনো পরিবার ফেস করুক যেটা 16 বছর আমাদের ফেস করতে হয়েছে। সভায় বিএনপি নেতারা পিলখানা হত্যাকাণ্ডের পূর্ণ তদন্ত ও জড়িত আওয়ামী লীগ নেতাদের শাস্তি দাবি করেন। বিডিআর বর্ডারে অত্যন্ত এফেক্টিভ একটি বাহিনী ছিল, বিএসএফএল মোকাবেলা করেছে বলিষ্ঠভাবে। এই জন্য তাদেরকে শিক্ষা দেবার জন্যেই এই ধরনের হত্যাকাণ্ডের ব্যবস্থা করেছে আওয়ামী লীগ এবং আমাদের প্রতিবেশী রাষ্ট্র মিলে। বিডিআরে তখন সদস্য সংখ্যা ছিল 5000, কিন্তু সেনাবাহিনী যখন প্রবেশ করে তখন সেখানে তারা পেয়েছে মাত্র 200 জনকে। প্রকৃত ঘটনা যাতে উন্মোচিত হয় সেই জন্য আবারও ভালো করে তদন্ত প্রয়োজন। স্মরণ সভায় বিএনপি মহাসচিব বলেন, শত্রুরা আওয়ামী লীগের সাথে যোগ সাজশেই পরিকল্পিত হত্যাকাণ্ড চালিয়েছিল। যিনি সেদিন এই রাষ্ট্রের নিরাপত্তার দায়িত্বে ছিলেন, শেখ হাসিনা, তিনি সেদিন কি ভূমিকা পালন করেছেন। এ সময় মির্জা ফখরুল বলেন, ভারতে বসে দেশে নৈরাজ্য তৈরি করার সব ধরনের চক্রান্ত করছে শেখ হাসিনা। অন্তর্বর্তী সরকারের প্রধানের কাছে এই আহ্বান জানাতে চাই, আপনি শক্ত হাতে আপনার সরকারকে পরিচালিত করুন। একথা কেউ যেন না বলে যে আপনি কোনো পক্ষপাতিত্ব করছেন। সারা বিশ্বে আপনার নাম আছে, সেটা রাখবেন আপনি, সেটাই আমরা আশা করি আপনার কাছ থেকে। আমরা আশা করব যে সম্পূর্ণ নিরপেক্ষতা বজায় রেখে যত দ্রুত সম্ভব সংস্কার যেটা ন্যূনতম প্রয়োজন সেটাকে সম্পূর্ণ করে নির্বাচনের দিকে এগিয়ে যান। বিএনপিকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে চলমান অপপ্রচারের বিষয়ে নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান মির্জা ফখরুল। কাদা ছড়াছড়ি বন্ধ করে, তর্ক বিতর্ক বন্ধ করে সবাই ঐক্যবদ্ধ থাকুন। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। শেষ পর্যন্ত রাজপথকেই বেছে নিলেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম। দুপুরে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের কাছে পদত্যাগপত্র জমা দিয়ে কথা বলেছেন গণমাধ্যমের সঙ্গে। জানান, জনগণের সাথে মিশে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণে কাজ করতে চান তিনি। দায়িত্ব নেবেন 28 ফেব্রুয়ারি ঘোষণা হতে যাওয়া শিক্ষার্থীদের নতুন রাজনৈতিক দলের। সরকার এবং এই ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা বাংলাদেশকে পতন করতে হবে। 24-এর গণ অভ্যুত্থানের এক দফার ঘোষক নাহিদ ইসলাম অবশেষে পদত্যাগ করলেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ থেকে। আমরা আগামী 3 এবং 4 জুলাই। বেশ কিছুদিন ধরে গুঞ্জন ছিল পদত্যাগ করে শিক্ষার্থীদের নতুন দল নিয়ে আসছেন নাহিদ ইসলাম। মঙ্গলবার প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় একটি অনির্ধারিত বৈঠক হয় উপদেষ্টা পরিষদে। সেখানে ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে পদত্যাগপত্র জমা দেন নাহিদ ইসলাম। তাতে উল্লেখ করেন, নানামুখী চ্যালেঞ্জের মধ্যেও উপদেষ্টার দায়িত্ব পালনে সচেষ্ট ছিলেন। বর্তমান প্রেক্ষাপটে দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে ছাত্র জনতার কাতারে নিজের উপস্থিতি থাকা উচিত বলেও মনে করেন তিনি। পরে ব্রিফিংয়ে নাহিদ জানান, সরকারের চেয়ে রাজপথে তার ভূমিকা হবে বেশি। আজকে থেকে মূলত আমি সরকারের কোনো দায়িত্বে নেই। আমি মনে করেছি যে আমার সরকারের থেকে আমার সরকারের বাইরে রাজপথে আমার ভূমিকা বেশি হবে। নতুন যে রাজনৈতিক শক্তি এবং দল গঠন হচ্ছে, আমি সেখানে অংশগ্রহণ করতে আমার অভিপ্রায় আছে। যে গণঅভ্যুত্থান এর যে প্রতিশ্রুতি, সেটা বাস্তবায়নে মাঠে থেকে কাজ করার লক্ষ্যে আমি সরকার থেকে পদত্যাগ করছি। সরকারে থাকাকালীন গত 7 মাসের কাজের অগ্রগতি নিয়েও কথা বলেন সদ্য সাবেকেই উপদেষ্টা। গত 6-6.5 মাসের প্রেক্ষিতে তিনিও কথা বলেন সদ্য সাবেকেই উপদেষ্টা। গত 6-6.5 মাসের প্রেক্ষিতে সরকার কাজ করছে। হয়তো আমরা আশানুরূপ ফলাফল এখনো পাইনি, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে সরকারের একটা স্ট্যাবিলিটিতে সরকার এসেছে। প্রশ্ন ছিল সরকারে থাকা আরও 2 ছাত্র উপদেষ্টাকে নিয়ে। নাহিদ জানান, তারা সরকারেই থাকছেন, তাদের জন্য রাজনীতির দরজা খোলা রয়েছে। প্রয়োজন মনে করলে সরকারি পদ ছেড়েই আসতে হবে রাজনীতিতে। যে প্রতিশ্রুতি নিয়ে এই সরকার গঠিত হয়েছিল, ছাত্ররা এসেছিল, সেই প্রতিশ্রুতি পূরণে
অন্য যে 2 জন রয়েছে তারা মনে করছে তাদের সরকারে এখনও দায়িত্ব রয়েছে, তারা এখনও সরকারের থেকেই জনগণকে সার্ভ করবে। তারা যদি রাজনীতি করার প্রয়োজন বোধ করে তারা তখন হয়তো সরকার ছেড়ে দেবে। নাহিদ ইসলাম যে মন্ত্রণালয়গুলোর দায়িত্বে ছিলেন সেখানে তার স্থলাভিষিক্ত কে হবেন জানান ক্যাবিনেট থেকেই আসবে সে সিদ্ধান্ত। ক্যাবিনেটে পরবর্তীতে এটা ক্যাবিনেট ঠিক করবে। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। নিজেরা কাদা ছোড়াছুড়ি করলে দেশ ও জাতির সার্বভৌমত্ব বিপন্ন হবে বলে সতর্ক করে দিয়েছেন সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। দেশ ও জাতির কথা ভেবে হানাহানি না করে এক হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। সংসদ নির্বাচন শেষে জাতিকে সুন্দর জায়গায় রেখে সেনাবাহিনী ব্যারাকে ফিরে যেতে চায় বলেও স্পষ্ট জানিয়েছেন জেনারেল ওয়াকারুজ্জামান। দিন যে কথা মনের মধ্যে ছিল। রাওয়া ক্লাবের আয়োজনটি ছিল জাতীয় সেনা শহীদ দিবসের। দিবস ছাড়িয়ে সেনাপ্রধানের বক্তব্যে উঠে আসে সামগ্রিক পরিস্থিতিতে উদ্বেগ, প্রত্যাশা এবং ঐক্যের আহ্বান। এটা একটা চমৎকার সুযোগ অপরাধীদের জন্য। জেনারেল ওয়াকারুজ্জামান বলেন, আমরা অরাজক পরিস্থিতির মধ্যে বিরাজ করছি, যার সুযোগ নিচ্ছে অপরাধীরা। তাই ভবিষ্যতের কথা ভেবে সবাইকে সতর্ক করেন তিনি। আপনারা যদি নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে একসাথে কাজ না করতে পারেন, নিজেরা যদি কাদা ছোড়াছুড়ি করেন, মারামারি কাটাকাটি করেন, এই দেশ এবং জাতির স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হবে। আমি আজকে বলে দিলাম, নাইলে আপনারা বলবেন যে আমি আপনাদের সতর্ক করিনি। আমি সতর্ক করে দিচ্ছি আপনাদের। সেনাপ্রধান বললেন, ডানে বায়ে গিয়ে লাভ হবে না, বিভেদ থাকলে সেটা ঠিক করতে হবে আলোচনা করে। আমরা নিজেরা ভেদাভেদ সৃষ্টি না করি, আমরা নিজেরা ইউনাইটেড থাকি। আমাদের মধ্যে যদি কোনো সমস্যা থেকে থাকে, কোনো ব্যত্যয় থেকে থাকে, কোনো গ্রিভান্সেস থেকে থাকে, সেটা আমরা আলোচনার মাধ্যমে সমাধান করব। এটার জন্য ডানে বায়ে দৌড়িয়ে কোনো লাভ হবে না। সেনাপ্রধান ও সেনাবাহিনীর প্রতি কারো কারো বিদ্বেষ আছে উল্লেখ করে জেনারেল ওয়াকার সবার কাছে সহায়তা কামনা করেন। 18 মাসের মধ্যে একটা ইলেকশন, আমার মনে হয় যে সরকার সেদিকেই ধাবিত হচ্ছে। ডক্টর ইউনূস যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছেন। আমার অন্য কোনো আকাঙ্ক্ষা নাই, আমার একটাই আকাঙ্ক্ষা, আমি চাই দেশ এবং জাতিকে একটা সুন্দর জায়গায় রেখে আমরা সেনানিবাসে ফেরত আসব। পিলখানা মামলায় যারা শাস্তি পেয়েছে তারা শাস্তি পাওয়ার যোগ্য বলে মন্তব্য করেন সেনাপ্রধান। বিচারিক প্রক্রিয়া নষ্ট না করে আহ্বান জানান আলোচনায় সমাধানের। এই বিচারিক প্রক্রিয়াকে নষ্ট করবেন না। যে সমস্ত সদস্য শাস্তি পেয়েছে তারা শাস্তি পাওয়ার যোগ্য। তানভীর সিদ্দিক টিপু, যমুনা নিউজ, ঢাকা। পিলখানায় বীর সেনা সদস্যদের নির্মম হত্যাকাণ্ডের দিনে ইতিহাসের কলঙ্কতম এই ঘটনার বীর শহীদদের শ্রদ্ধা ভরে স্মরণ করেছে গোটা জাতি। প্রথমবারের মতো পালিত হয়েছে জাতীয় শহীদ সেনা দিবস। সকালে বনানী কবরস্থানে শহীদ সেনা সদস্যদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। শহীদ পরিবারের সদস্যরাও এ সময় সামরিক কবরস্থানে শ্রদ্ধা জানান। দাবি তোলেন ঘটনার মূল কারণ খুঁজে প্রকৃত পরিকল্পনাকারীদের শাস্তি নিশ্চিতের। 2009 সালে পিলখানায় বিডিআর বিদ্রোহের কথা বলে একে একে হত্যা করা হয় সেনাবাহিনীর 57 জন বীর সদস্যকে। নৃশংস এই ঘটনায় মৃত্যুবরণ করেন মোট 74 জন। 2025-এ এসে প্রথমবারের মতো এই দিনটি জাতীয় দিবস হিসেবে পালন করা হলো। দিনের শুরুতেই শহীদ সেনাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয় রাষ্ট্রপতির পক্ষ থেকে। পরে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন তার সামরিক সচিব। এরপর বীর সেনাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধানগণ শ্রদ্ধা নিবেদন করেন 2009 সালের 25 ফেব্রুয়ারিতে শহীদ সহকর্মীদের প্রতি। শ্রদ্ধা জানান বিজিবি মহাপরিচালক। শহীদদের আত্মার শান্তি কামনার দোয়ায় অংশ নেন সকলেই। পরে 1 মিনিট নীরবতা পালন করা হয়। শ্রদ্ধা নিবেদন শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সঠিক বিচারের জন্যই নতুন কমিশন গঠন করা হয়েছে। তদন্ত কমিশন গঠন করা হয়েছে এবং তাদের দেখবেন তাদের মর্যাদাও দিয়ে দিছে, যে সেরে অ্যাপিলেট ডিভিশনের জাজের মর্যাদা দেওয়া হয়েছে যে প্রধান, আর অন্যান্যদের কিন্তু হাইকোর্টের
জাজদেরও মর্যাদা তাদের দেওয়া হয়েছে। সকাল 10টার পর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে আসে বিএনপির প্রতিনিধি দল। দিনটিকে জাতীয় দিবস হিসেবে ঘোষণা করায় অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এটা বাংলাদেশের শত্রুদের উদ্দেশ্য ছিল, প্রধান উদ্দেশ্য ছিল বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থায় আঘাত হানা এবং বাংলাদেশের সেনাবাহিনীর যেন মনোবল নষ্ট হয়ে যায়, যেন তার দুর্বল হয়ে যায়, সেই কারণে এই ঘটনাগুলো ঘটানো হয়েছিল। সবচেয়ে দুর্ভাগ্যের বিষয়, তখন যারা রাষ্ট্র ক্ষমতায় ছিলেন হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ, তারা অত্যন্ত পরিকল্পিতভাবে এই ঘটনাটির সঙ্গে যোগ সাজেশ করে যথাসময়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ না করে তারা এই ঘটনাগুলো ঘটতে দেন। ইতিহাসের কলঙ্কময় এই দিনে যাদের হত্যা করা হয়েছিল তাদের স্বজনরাও উপস্থিত ছিলেন সামরিক কবরস্থানে। কেউ বাবা হারিয়েছেন, কেউ বা সহকর্মী। সকলেরই আশা প্রকৃত অপরাধী এবং পরিকল্পনাকারীদের শাস্তি নিশ্চিত হবে। একটা প্যারামিলিটারি ফোর্স দ্বারা সংগঠিত হয়েছে মিলিটারিকে অফিসারদের উপরে। আর বিচারটা অবশ্যই চাচ্ছি, খুব স্ট্রংলি চাচ্ছি, সবসময় চেয়ে আসছি। আপনারা প্রচার করেন নাই, সেটা মানে এটা বলার কিছু অপেক্ষা রাখে না, কেন করেন নাই। ভাষা শহীদ দিবসকে যেভাবে আন্তর্জাতিক ভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয়া গেছে, আমি মনে করি এইটাকেও আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দেওয়ার ব্যাপারে আমাদের প্রক্রিয়াটা চলমান থাকা উচিত। কালকে আমার জন্মদিন, আজকে আমার বাবা মারা গিয়েছে 25 তারিখে। বাবা বলে গিয়েছে যে তুমি একটা দুইটা জিনিস করবা, নামাজ কালাম, দোয়া, আর হচ্ছে অলওয়েজ আমার জন্য দোয়া রাখবা। আমাদের দেশে দেখে অনেকে আছে না বাবা মা ছাড়া, সো আল্লাহ ওদেরকে কিভাবে চাচ্ছে, আল্লাহ আমাদের কিভাবে চালাচ্ছে। সো আল্লাহ কখনো হি নেভার বার্ডেন হিজ সার্ভেন্টস। দেশের সার্বভৌমত্ব নষ্ট হয় এমন কোনো ঘটনার বিরুদ্ধে রাজনীতি নয়, বরং পুরো দেশকে এক হবার আহ্বান ছিল শহীদ স্বজনদের কণ্ঠে। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা। জাতীয় শহীদ সেনা দিবস স্মরণে দোয়া ও আলোচনা সভার আয়োজন করে রিটায়ার্ড আর্মড ফোর্সেস অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন রাওয়া। এতে সাবেক সেনা কর্মকর্তা, শহীদ পরিবারের সদস্যদের সাথে অংশ নেন বিশিষ্টজনরাও। দাবি তোলেন বিডিআর হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিতের। আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া করিতে পারিনি চিৎকার। প্রথমবার স্মরণ করা হলো জাতীয় সেনা শহীদ দিবস। দিবসটি ঘিরে আলোচনা ও দোয়ার আয়োজন করে সাবেক সেনা কর্মকর্তাদের সংগঠন রাওয়া। সেনাপ্রধান, নৌপ্রধান, বিজিবির মহাপরিচালকের উপস্থিতিতে অতিথি পর্দা উন্মোচনের মধ্য দিয়ে শুরু হয় আনুষ্ঠানিকতা। এতে অংশ নেন সাবেক সেনা কর্মকর্তা, বিডিআর হত্যাকাণ্ডে শহীদ পরিবারের সদস্য ও বেঁচে ফেরা অফিসাররা। ছিলেন রাজনৈতিক ব্যক্তিত্ব সহ সমাজের বিশিষ্টজনরা। এ সময় বিডিআর হত্যাকাণ্ডের বিচার দ্রুত নিশ্চিতের দাবি জানান শহীদ পরিবারের সদস্য ও বেঁচে ফেরা অফিসাররা। বলেন, ন্যায় বিচারের জন্য জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের দিকে তাকিয়ে আছে পুরো দেশ। এই পুরো নারকীয় হত্যাকাণ্ডের পেছনে মাস্টারমাইন্ড কে ছিলেন, কে বা কারা ছিলেন, তাদের চেহারা উন্মোচন করা হোক। অনেক আপ্যায়ন একটা ইচ্ছা ছিল যে শহীদ সেনা দিবস আমরা দেখতে পারবো, অ্যান্ড ফর দ্যাট থ্যাংক ইউ টু দ্য চিফ অ্যাডভাইজার। এই বিচার যেন অবশ্যই হয়। আমাদের দেশি বিদেশি যে চরিত্রগুলি আছে উন্মোচিত, তাদেরকেও ফাঁসি কাশিতে ঝুলাতে হবে। এ সময় স্বাধীন তদন্ত কমিশন প্রধান জানান, বিচার নিশ্চিতে সুষ্ঠুভাবে তদন্ত কাজ শেষ করবে কমিশন। এই তদন্ত কমিশন যদি ফেল করে যায়, তাহলে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষার ব্যাপারে আমরা সন্দিহান আমাদেরকে হতেই হবে। আই শ্যাল ট্রাই মাই বেস্ট টু ডু জাস্টিস টু মাই জব। আলোচনায় যোগ দেন রাজনৈতিক নেতারাও। বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদের অভিযোগ, এই হত্যাকাণ্ডের টু মাই জব। আলোচনায় যোগ দেন রাজনৈতিক নেতারাও। বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদের অভিযোগ, এই হত্যাকাণ্ডের সাথে প্রতিবেশী রাষ্ট্র জড়িত। জামায়াতে ইসলামের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের দলকানা রাজনীতি পরিহারের আহ্বান জানান। যখন যে স্তরে যতই বয়স হোক, আমরা সোলজার, দেশের জন্য জীবন দেব আমরা, এবং আমার দল যদি দেশ পরিচালনার দায়িত্ব পায়, প্রত্যেকটি ছাত্রকে আমরা কম্পালসারি মিলিটারি ট্রেনিং দেব। 4-5টি বিষয়ে আমাদের জাতীয়ভাবে ঐক্য গড়ে তোলা প্রয়োজন।
আমরা যদি এখানে ঐক্যবদ্ধ হতে পারি তাহলে এই জাতি তার লক্ষ্যে পৌঁছতে পারবে। অনুষ্ঠানে পিলখানা হত্যাকাণ্ড নিয়ে গানের জন্য শিল্পী হায়দার হোসেনকে সম্মাননা দেয়া হয়। বিডিআর নাম ফিরিয়ে আনার দাবি করেন বক্তাদের কেউ কেউ। আমি এখন সবিনয় অনুরোধ করব তানভীর সিদ্দিক টিপু, যমুনা নিউজ, ঢাকা। হজ যাত্রাকে সহজ, সুন্দর ও নিরাপদ করতে হজ ম্যানেজমেন্ট সেন্টার চালু করে হজ যাত্রীদের সার্বক্ষণিক সেবা দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশে বসে সার্বক্ষণিক মনিটরিংয়ের মাধ্যমে সেবা নিশ্চিতের বিষয়টি নিয়েও কথা বলেছেন তিনি। মঙ্গলবার বিকেলে বাসভবন যমুনায় হজ ব্যবস্থাপনা সংক্রান্ত জাতীয় কমিটির সভায় এসব নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা। বলেন, পবিত্র হজ পালন সহজ করার জন্য মহান আল্লাহ সবাইকে একটি সুযোগ দিয়েছেন। এই সুযোগ সর্বোচ্চ কাজে লাগানোর আহ্বান জানান তিনি। একজন হজযাত্রীও যেন কোনো ধরনের ভোগান্তির শিকার না হন, সে প্রচেষ্টা নিশ্চিতের তাগিদ দেন ডক্টর ইউনূস। দেশে লাইসেন্সপ্রাপ্ত হজ এজেন্সিগুলোর দায়িত্ব কী হবে সেটি সুস্পষ্টভাবে লিপিবদ্ধ করে বুকলেট আকারে ও অনলাইনে প্রকাশের নির্দেশ দেন প্রধান উপদেষ্টা। এসব নির্দেশনায় তাদের দায়িত্ব পালন যেন সঠিকভাবে হয় তা নিশ্চিত করা এবং দায়িত্ব পালন না করলে কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও বলেন তিনি। ডক্টর ইউনূস আরও বলেন, পুরো হজ প্রক্রিয়া হতে হবে সহজ, সরকার ও এজেন্সির দায়িত্বগুলোও সুস্পষ্টভাবে লিখিত আকারে থাকতে হবে বলেও জানান প্রধান উপদেষ্টা। আওয়ামী লীগ সরকারের সময় নির্বাচনে দায়িত্ব পালন করা পুলিশের ঊর্ধ্বতন ৮২ কর্মকর্তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা বা ওএসডি করা হয়েছে। মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক ৩টি প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। ওএসডি হওয়া কর্মকর্তাদের মধ্যে একজন অতিরিক্ত আইজিপি আব্দুল আলিম মাহমুদ এবং ১৩ ডিআইজি, ৪৯ জন অতিরিক্ত ডিআইজি ও ১৯ জন পুলিশ সুপার পদের কর্মকর্তা। জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর করা হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়। এর আগে সোমবার ২০১৮ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত ১০ম জাতীয় সংসদ নির্বাচনে পুলিশ ও র্যাবের হয়ে দায়িত্ব পালন করা ১০৩ কর্মকর্তার পদক প্রত্যাহার করে সরকার। ২০০৯ থেকে ২৪ সাল পর্যন্ত আওয়ামী লীগ আমলে ১০০ জনকে গুমের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ১০০টি অভিযোগ দাখিল করেছে জোরপূর্বক গুমের শিকার ভুক্তভোগী পরিবারগুলোর সংগঠন মায়ের ডাক। মঙ্গলবার দুপুরে আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনে অভিযোগ জমা দেয় সংগঠনটি। গুম হওয়া ১০০ জনের মধ্যে ৯৫ জন এখনও ফেরত আসেনি। এর মধ্যে রয়েছেন বিএনপি নেতা চৌধুরী আলম, তেজগাঁওয়ের বিএনপি নেতা সাজেদুল ইসলাম সুমন। অভিযোগে শেখ হাসিনার নিরাপত্তা উপদেষ্টা তারেক আহমেদ সিদ্দিকী, সাবেক আইজিপি বেনজির আহমেদ সহ র্যাব, পুলিশ, ডিবি, কাউন্টার টেরোরিজম ইউনিটের সাবেক ঊর্ধ্বতন ৬০ কর্মকর্তাকে আসামি করা হয়েছে। ১০০টি অভিযোগ এখানে দায়ের হয়েছে এবং এই অভিযোগ যাদের বিরুদ্ধে দায়ের করেছেন তারা হলো অফিসার অফ র্যাব, অফিসার ডিবি, অফিসার পুলিশ, অফিসার সিটিটিসি এবং অফিসার ডিজিএফআই। ৬ মাস চলে যাওয়ার পরেও আমরা কোনো আমাদের তথ্য জানতে পারিনি, অ্যাটলিস্ট ভিকটিম ফ্যামিলিগুলো জানতে পারিনি যে এই মানুষগুলোর সাথে কি করা হয়েছে। ঢাকার কেরানীগঞ্জে পরকীয়া প্রেমের জেরে এক নারীকে কুপিয়ে হত্যা করা হয়েছে, আটক করা হয়েছে ঘাতক যুবককে। মঙ্গলবার বিকেলে আগানগর এলাকায় ঘটনা ঘটে। পুলিশ জানায় নিহত সীমা ৩৫ বছর বয়সী এবং বিবাহিত। তার সাথে পরকীয়া চলছিল এইচএসসি পাস এক শিক্ষার্থীর। ওই নারী বিয়ের চাপ দিলে দুজনের কথা কাটাকাটি হয়। এর জেরে সীমাকে কুপিয়ে জখম করে তার কথিত প্রেমিক। ঢাকা মেডিকেলে নেয়ার পর রাতে মারা যান তিনি। পরে ঘটনা ধামাচাপা দিতে ছিনতাইকারীর হামলা তকমা দেন নিহতের স্বামী। ঘাতক যুবককে আটক করেছে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ। এদিকে গেল ২৪ ঘন্টায় রাজধানীর বিভিন্ন স্থানে সাঁড়াশি অভিযানে ২৪৮ জনকে আটকের কথা জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। চট্টগ্রামের ডাবল মুরিং থানার বারিক বিল্ডিং মোড়ের অভিযানের সময় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে পুলিশের ২ এসআই আহত হয়েছেন। দুপুরে ছিনতাইকারীদের আস্তানায় অভিযান চালাতে গেলে এই ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে ছিনতাইকারীকে আটক করে পুলিশ। উদ্ধার করা হয় দেশীয় অস্ত্র, নগদ ২,১২,০০০ টাকা। আহত ২ জন হলেন ডাবল মুরিং থানার এসআই জামিল ও এসআই নজরুল। তারা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ জানায় গোপন আস্তানায় ছিনতাইকারীরা লুট করা মালামালের ভাগ বটাওয়ারা করছে এমন তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশকে সাথে নিয়ে যৌথ অভিযান চালানো হয়। এ সময় দুর্বৃত্তরা 2 পুলিশকে ছুরি দিয়ে আঘাত করে। 3 জন আটক হলেও পালিয়ে যায় অন্যরা। নাইফ ছুরি নিয়ে সবসময় আসে যাই, আমাদেরকে আটকে দিয়ে আমরা ওইদিকে
দেখা মারি ফেলে। ওনার কাছে বড় বড় কিরিজ আছে, রামদা আছে, আপনার পিস্তলও আছে। 15-20 দিন আগে ওরা জামিনে বেরিয়ে এসছে এবং এক একজনের বিরুদ্ধে হলো 30টা 40টা করে এরকম মামলা, ডাকাতি থেকে আরম্ভ করে দস্যুতা, চুরি থেকে ছিনতাই থেকে আরম্ভ করে সমস্ত ধরনের অপকর্মগুলো মামলার সাথে তারা জড়িত আছে। টাঙ্গাইলের ঘাটাইলে শিক্ষা সফরে যাওয়ার 4টি বাসে ডাকাতির ঘটনা ঘটেছে। মঙ্গলবার ভোর রাতে সাগরদিঘি ঘাটাইল সড়কের মালির চালা এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, ময়মনসিংহের ফুলবাড়িয়ার সৈয়দপুর স্কুলের শিক্ষার্থীরা 4টি বাসে করে নাটোরের শিক্ষা সফরে যাচ্ছিল। এ সময় গাছ ফেলে সড়ক অবরোধ করে ডাকাতরা। এরপর চালানো হয় লুটপাট, ছিনিয়ে নেওয়া হয় মোবাইল সহ মূল্যবান মালামাল। গেল শুক্রবার একই স্থানে ডাকাতির শিকার হন এক ব্যক্তি। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েট নিরাপত্তাজনিত কারণে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। বুধবার সকাল 10টার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়। দুপুরে সিন্ডিকেট সভা শেষে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে ভিসির বাসভবনে ফের তালা ঝোলাতে গিয়ে শিক্ষকদের প্রতিবাদের মুখে পিছু হটেন শিক্ষার্থীরা। সকাল 10টার দিকে শিক্ষকদের নিয়ে বাসভবনে বৈঠকে বসেন উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ মাসুদ। বেলা 12টার দিকে ভিসির বাসভবনের সামনে জড়ো হন শিক্ষার্থীরা। ভেতরে কেউ থাকলে তাদের 5 মিনিটের মধ্যে বেরিয়ে আসার জন্য মাইকে আহ্বান জানান। এ সময় শিক্ষকরা বেরিয়ে এসে গেটে তালা দেওয়ার কর্মসূচির প্রতিবাদ জানান। ভিসি প্রভিসির অপসারণ সহ 6 দফা দাবি আন্দোলনকারী শিক্ষার্থীদের। রাজধানীর কুড়িল বিশ্ব রোডে মাইক্রোবাস চাপায় নিহত হয়েছেন বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ফাহমিদা রাইয়াদ জিন্তু। দুপুরে এলিভেটেড এক্সপ্রেসওয়ের কুড়িল র্যাম্পের সামনে এই ঘটনা ঘটে। নিহতের স্বজনরা জানান, রিকশায় করে কুড়িল বিশ্ব রোডে যাচ্ছিলেন জিন্তু। এ সময় কুড়িল র্যাম্প থেকে নামা একটি বেপরোয়া মাইক্রোবাস রিকশার পেছনে ধাক্কা দেয়। এতে রিকশাটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলে মারা যান ওই শিক্ষার্থী। এ সময় আরও কয়েকজন পথচারী আহত হন। স্বজনরা জানায়, নিহত ফাহমিদা রাইয়াদ জিন্তু IUBর শিক্ষার্থী। $29 মিলিয়ন দুজন ব্যক্তির মালিকানার কোনো বাংলাদেশি ফার্মে আসেনি, এমন তথ্য জানাচ্ছে ফ্যাক্ট চেক সংস্থা ডিসমিস ল্যাব। তারা বলছে, এ নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি ভুল এবং ডওজের তথ্য বিভ্রান্তিকর। এদিকে উগ্র কমিউনিস্টদের ভোট দিতে এই অর্থ দেওয়া হয়েছিল এমন বক্তব্যে অবাক বাম রাজনৈতিক নেতারা। তারা বলছেন, কারা সেই গোষ্ঠী সেটা পরিষ্কার করতে হবে সরকারকে। পাশাপাশি বামপন্থার নামে অনুগত কোনো গোষ্ঠীকে সামনে আনা হচ্ছে কিনা তা নিয়েও প্রশ্ন তুলেছেন তারা। এ দফায়ও দায়িত্ব নেয়ার পর থেকেই নানা বিস্ফোরক মন্তব্য করে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, আর তাতে ঘি ঢেলেছেন ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের পররাষ্ট্রমন্ত্রীও। USAID is not only not cooperative, they're completely unresponsive. They just don't consider that they work for the US. ফলাফল বন্ধ USAIDর কার্যক্রম। বহু দেশের মতো বাংলাদেশেও চাকরিহারা অনেকে। এরপর মাত্র 2 ব্যক্তির প্রতিষ্ঠানে বাংলাদেশে যে $29 মিলিয়ন এসেছে, ট্রাম্পের এমন মন্তব্য ঝড় তোলে রাজনীতিতেও। $29 million to strengthen the political landscape in Bangladesh. তথ্য প্রমাণাদি বিশ্লেষণ করে ডিসমিস ল্যাব জানাচ্ছে, সঠিক তথ্য বলেননি মার্কিন প্রেসিডেন্ট। সবশেষ গেল শুক্রবার আর এক চমক দেন তিনি। এ দফায় উগ্র বামপন্থীদের ভোটের পক্ষে সেই $29 মিলিয়ন ব্যয়ের কথা বলেন তিনি। So that they can vote for a radical left communist in Bangladesh. দেশে নিবন্ধিত ও অনিবন্ধিত মিলে বাম ঘরানার রাজনীতি করে 15-16টি দল। তাদের কেউই চরমপন্থী নয় বলে দাবি নেতাদের। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের এমন বক্তব্যে তাই ক্ষুব্ধ নেতারা। তিনি যে উগ্র বামপন্থার কথা বললেন, তাদের উত্থানের জন্য তাদের নাকি সহায়তা করা হয়েছে, তারা কারা? এত বড় কথা বলার পরে আমাদের সরকার নীরব কেন? এটা খুবই হাস্যকর যে আমেরিকার মতো একটা সাম্রাজ্যবাদী রাষ্ট্র সে একটা উগ্র বামপন্থার বিকাশের জন্য টাকা দেবে। এটা কি সম্ভব? নাকি এটাও একটা ব্লেম গেমের পার্ট হয়ে দাঁড়াচ্ছে? বামপন্থীদের নিয়ে ট্রাম্পের এমন বক্তব্যের পেছনে ভূরাজনীতির কোনো খেলা আছে কিনা তা নিয়েও প্রশ্ন তুলেছেন তারা। প্রকৃত বিপ্লবকে ধ্বংস করে নিউ লিবারাল ইকোনমি, যেটা পুঁজিবাদের আবিষ্কৃত তথ্য, সেই ধারায় বাংলাদেশকে এগিয়ে নিতে চায়। এ ধরনের শক্তি আমরা বিভিন্ন সময় কিন্তু দেখতে পাচ্ছি, নানাভাবে আসছে তাদের কথাবার্তার মধ্য দিয়ে। আমার মনে হয় ট্রাম্পের এই বক্তব্যের পরে আমাদেরকে সেই শক্তি সম্পর্কে আরও সচেতন থাকতে হবে, সজাগ থাকতে হবে। ট্রাম্প কি তাহলে এই কথাটা বলার জন্য এমন কোনো কিছুকে ইঙ্গিত করছেন ভবিষ্যতে, যা বাংলাদেশে উগ্র বামের বিপরীতে উগ্র ডান
বাংলাদেশে উগ্রডানের বিপরীতে ভারতের সাম্প্রদায়িকতার বিস্তার এবং ভারতের সাম্প্রদায়িকতা বাংলাদেশের সাম্প্রদায়িকতাকে অস্থির করে তোলা এবং সব মিলিয়ে এইখানে অন্য কোনো এভিল ডিজাইনের পার্ট হবে কি না। যদিও বিষয়টি নিয়ে এখনো স্পষ্ট কোনো বক্তব্য দেয়নি বাংলাদেশ সরকার। মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো একটা প্রতিষ্ঠানকে হয়তো দেওয়া হয়েছে টাকাটা খরচ করার জন্য। প্রথম দফা প্রেসিডেন্ট থাকাকালে 30%-এরও বেশি ভুল তথ্য দেওয়ার অভিযোগ ছিল ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। মার্কিন যুক্তরাষ্ট্রের ইউএসএআইডির $29 মিলিয়ন অর্থের বিষয়টি অর্থ মন্ত্রণালয় নয়, খতিয়ে দেখবে এনজিও বিষয়ক ব্যুরো। তবে এই অর্থের অপব্যবহারের প্রমাণ পেলে ব্যবস্থা নেবে অর্থ মন্ত্রণালয়। সচিবালয়ে এসব কথা বলেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। রমজানে নিত্যপণ্যের দাম স্বাভাবিক রাখতে উদ্যোগ নেওয়ার কথাও জানান তিনি। উপদেষ্টা বলেন, রোজায় নিত্যপণ্যের দাম সহনীয় রাখতে সবকিছু করা হবে, নিশ্চিত করা হবে চাহিদার সাথে সমন্বয় রেখে পণ্য সরবরাহ। বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন দেশের ব্যবসায়ীরা, নিরাপত্তা দিতে ব্যর্থ হলে বিনিয়োগ বাড়বে না। বিএনপির সমাবেশে দুপক্ষের সংঘর্ষ হয়েছে। এ সময় 2টি ককটেল বিস্ফোরণ হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, নির্বাচনী রোডম্যাপ ঘোষণা সহ বিভিন্ন দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিকেলে পৌর পার্কে সমাবেশ আয়োজন করে জেলা বিএনপি। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা পরিষদের সদস্য অবসরপ্রাপ্ত মেজর জেনারেল শরীফ উদ্দিন। স্থানীয় নেতৃবৃন্দের বক্তব্য শেষে সঞ্চালক ও জেলা বিএনপি সদস্য সচিব রফিকুল ইসলাম প্রধান বক্তব্য দেবেন বলে নাম ঘোষণা করেন। সে সময় বক্তব্য দেওয়ার সুযোগ না দেয় দাঁড়িয়ে প্রতিবাদ করেন শিবগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক আশরাফুল হক। ক্ষিপ্ত হয়ে ওঠে তার সমর্থকরা। এক পর্যায়ে বাধে সংঘর্ষ, চালানো হয় ভাঙচুর। পরে আশরাফুল হক ও তার সমর্থকরা সমাবেশস্থল ত্যাগ করলে পুনরায় সমাবেশ শুরু হয়। নতুন দলকে স্বাগত জানায়, তবে বিএনপিকে উড়িয়ে দেওয়ার চেষ্টা হলে তা সহ্য করা হবে না, এমন মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। বিকেলে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা সহ বিভিন্ন দাবিতে পটুয়াখালীতে বিএনপি সমাবেশে তিনি বলেন, বিএনপি হালকা নয়, পাথরের মতো মজবুত দল, তাই বিএনপিকে উড়িয়ে দেওয়া যাবে না। নতুন রাজনৈতিক দলের উদ্দেশ্যে মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, আগে জনগণের কাছে যেতে হবে, জনসমর্থন যাচাইয়ের আহ্বান জানান তিনি। এদিকে একই দাবিতে বিএনপি সমাবেশ হয়েছে নারায়ণগঞ্জ, সাতক্ষীরা, গাজীপুর, খাগড়াছড়ি, মেহেরপুর সহ আরও বেশ কয়েকটি জেলায়। এতে অংশ নেন গয়েশ্বর চন্দ্র রায়, মির্জা আব্বাস সহ কেন্দ্রীয় নেতারা। তারা বলেন, আওয়ামী লীগ পলাতক শক্তি, গণতান্ত্রিক শক্তি নয়। শেখ হাসিনা সরকার আমলাদের দিয়ে বিরোধীদের ওপর দমন পীড়ন চালিয়েছিল। ফ্যাসিবাদীরা নানা চক্রান্ত করছে, তাই আগে স্থানীয় সরকার নির্বাচন দেওয়ার দাবি জানান তারা। রাজধানীতে 2 দফা জানাজা হয়েছে বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমানের। দুপুর 2:30টায় আব্দুল্লাহ আল নোমানের মরদেহ নেওয়া হয় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। সেখানে অনুষ্ঠিত হয় প্রথম নামাজে জানাজা। এ সময় সংসদ সচিবালয়ের কর্মকর্তারা ছাড়াও বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য ও নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে মরদেহ নেওয়া হয় নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। বাদ আসর সেখানে অনুষ্ঠিত হয় নামাজে জানাজা। অংশ নেন বিএনপির মহাসচিব সহ দলের সর্বস্তরের নেতাকর্মীরা। শুক্রবার জুমার পর চট্টগ্রামের জমিয়াতুল ফালাহ জামে মসজিদে জানাজা শেষে রাউজানের গহিরায় দাফন করা হবে বর্ষিয়ান এই রাজনীতিককে। রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি কর্পোরেশনের মহাপরিচালক অ্যালেক্সি লিখাচেভ আগামীকাল বাংলাদেশ সফরে আসছেন। এ সফরে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের অগ্রগতির বিষয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। সন্ধ্যায় রাজধানীর রাশিয়ান হাউজের 50 বছর পূর্তি অনুষ্ঠানে একথা জানান তিনি। বলেন, শিক্ষা, প্রতিরক্ষা সহ বিভিন্ন উন্নয়ন ক্ষেত্রে রাশিয়া বাংলাদেশকে সাহায্য করছে। 2 দেশ একই সঙ্গে কাজ করলে আরও অনেক সম্ভাবনার দুয়ার খুলে যাবে বলে মন্তব্য করেন এবং আরও উন্নয়ন কর্মকাণ্ডে রাশিয়ার এই সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন উপদেষ্টা। The Rupur nuclear power plant, which has been mentioned already, now stands as a signature initiative in our bilateral cooperation. Once again, I extend our thanks to the Russian authorities for their support and cooperation for this project. And here, I would like to happily add that tomorrow, Mr. Alexei Likachev, Director General of Rosatom, is expected to visit Bangladesh. We hope that this visit will help review the further progress of the construction of the power plant. ফিলিস্তিনের গাজায় ঠান্ডায় জমে প্রাণ গেল আরও 3 শিশুর। মঙ্গলবার এ তথ্য জানিয়েছে হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার তথ্যমতে বাসস্থানের অভাবেই ঘটছে এমন ঘটনা। যুদ্ধবিরতিতে নিজ নিজ বাড়ি
ফিরতে শুরু করেছেন ফিলিস্তিনিরা, কিন্তু ইসরায়েলি হামলায় কিছুই আর অবশিষ্ট নেই। এদিকে অস্থায়ী বাসস্থান তৈরির জন্য পর্যাপ্ত তাঁবু ও অন্যান্য সরঞ্জাম ঢুকতে দিচ্ছে না ইসরায়েলি প্রশাসন, যে কারণে ঠান্ডার মধ্যে রাস্তায় দিনাতিপাত করছেন গাজাবাসী। যুদ্ধবিরতি বানচালের চেষ্টা করছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী, এমন দাবি করেছে হামাস। প্রতিশ্রুতি মোতাবেক ফিলিস্তিনি বন্দীদের মুক্তি না দেয় নেতানিয়াহুর সমালোচনা জানিয়েছে অঞ্চলটির স্বাধীনতাকামী সংগঠনটি। গেল শনিবার ওই 620 ফিলিস্তিনিকে কারাগার থেকে মুক্তি দেওয়ার কথা ছিল ইসরায়েলের। চুক্তি অনুযায়ী 6 ইসরায়েলি জিম্মিকে হামাস মুক্তি দেয়, কিন্তু এখনও ইসরায়েলি কারাগার থেকে মুক্তি পায়নি বন্দী ফিলিস্তিনিরা।